হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস আমি শুরু করছি। তোমরা সবাই জানো পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হয়ে গেছে। জুন মাসে প্রিলিমস পরীক্ষা হতে চলেছে। এই পিএসসি ক্লার্কশিপ 2024 সালে তোমরা যারা চাকরি পরীক্ষার্থী আছো, চাকরির জন্য পড়াশোনা করছো, সব থেকে বড় অপরচুনিটি হতে চলেছে তোমাদের জন্য। কারণ তোমরা সবাই জানো এখানে একটা হিউজ পরিমাণের ভ্যাকান্সি অ্যানাউন্স হতে চলেছে। তাই কোনো পরীক্ষায় সফল হওয়ার আগে আমাদের প্রস্তুতিটা একদম সঠিক করা উচিত। ঠিক যেমনই কোনো যুদ্ধের আগে একটা খুব ভালো প্রস্তুতি দরকার, ঠিক তেমনি কোনো পরীক্ষায়, বিশেষ করে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সফল হতে গেলে তার যে প্রস্তুতি সেটা যেন একদম নিখুঁত এবং টু দ্য পয়েন্ট হওয়া উচিত। ঠিক তেমনি ইংলিশ সাবজেক্টটা পিএসসি ক্লার্কশিপে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তুমি এটা বলতে পারো যে যদি তুমি ইংলিশটা ভালো করে না পারো, বা যদি তুমি মনে করো যে ইংলিশটা তুমি কোনোভাবেই পড়বে না, তাহলে এই চাকরিটা তোমার জন্য নয়। কিন্তু তুমি যদি মনে করো যে না, চাকরিটা আমাকে পেতেই হবে, ইংলিশে আমাকে খাটতেই হবে, তাহলে এই চাকরিটা তোমার জন্য। জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও। তাহলে প্রস্তুতি শুরু করার আগে ইংলিশটা আমাদের সব থেকে একটা ভয়েস সাবজেক্ট। অলরেডি আমি ব্যাচ লঞ্চ করে দিয়েছি, তোমরা যারা এখনো জয়েন করোনি জয়েন করে যেতে পারো। একটা ক্লাস হয়েছে সবে মাত্র। আজকের ক্লাসে আমি তোমাদেরকে 2019 সালের ফার্স্ট শিফটে পিএসসি ক্লার্কশিপের যে প্রশ্নপত্রটা এসেছিল ইংলিশের সাবজেক্টে, যেখানে 30 নম্বর ছিল, দুটো শিফটে প্রশ্ন হয়েছিল, আজকে আমি ফার্স্ট শিফট দেখাবো। সেই ফার্স্ট শিফটে যে 30টা প্রশ্ন এসেছিল, প্রত্যেকটা প্রশ্নের আমি অ্যানালিসিস করব এবং ব্রেকআপ সহ, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেব, এবং কোন প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেব। অ্যাকচুয়ালি এই ক্লাসটা আমি আমার যে পিএসসি ক্লার্কশিপের পেড ব্যাচ রয়েছে, সেই পেড ব্যাচের এটা হচ্ছে প্রথম ক্লাস। আমি তোমাদেরকে জাস্ট এই ইন্ট্রোডাকশনটা দিয়ে ওই ভিডিওটা তোমাদের এই ভিডিওতে মার্জ করে দেব, যাতে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো এবং তোমাদের যে ধারণা, সেই ধারণাটা একদম যেন ক্লিয়ার হয়ে যায় ইংলিশ সাবজেক্টের প্রতি, যে তোমাদের কোন জিনিসগুলোকে পড়তে হবে। কারণ প্রিভিয়াস ইয়ার যদি আমরা ব্রেকআপ ফর্মুলাতে অ্যানালিসিস করি, অর্থাৎ কি কোন টপিক থেকে কি প্রশ্ন এসেছে, তাহলে কি হবে, আমাদের সামনে একটা দরজা খুলে যাবে যে এই এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার, এই এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তার মানে কি, একটা ছবি আমি তোমাদের সামনে উপস্থাপন করে দেবো, জাস্ট তোমরা সেই ছবিটাকে ফলো করবে, দেখবে যে কত ভালো অ্যানালিসিস করে এই ক্লাসটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। কারণ কি, কোন টপিক থেকে প্রশ্ন হয় সেটা আগে আমাদের জানা উচিত। কারণ যদি তোমরা না জানো যে কোন টপিক থেকে প্রশ্ন হয় বা এসেছিল, তাহলে তোমরা কোন টপিকগুলো পড়বে, তোমরা কোনোটাই বুঝতে পারবে না। তাহলে তোমরা এই ক্লাসটাকে কিন্তু খুব মন দিয়ে দেখবে এবং খাতায় নোট ডাউন করবে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এলো, এবং সেই অনুযায়ী যারা তোমরা মনে করছো সেলফ স্টাডি করবে, তারা সেই অনুযায়ী সেলফ স্টাডি করতে পারো। এছাড়া ইংলিশের যে সম্পূর্ণ ফ্রি গ্রামার কোর্স আমার চ্যানেলের প্লেলিস্টে করানো আছে, 151টা ক্লাস, তোমরা সেটা দেখে নিতে পারো। তাহলে তোমাদের যে গ্রামাটিক্যাল নলেজ বা বেসিক যে ভিত, সেটা তোমাদের একদম স্ট্রং হয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এছাড়া তোমরা যারা আমার পিএসসি ক্লার্কশিপের ব্যাচে এখনো জয়েন করোনি, মাত্র এই একটাই ক্লাস হয়েছে, সেই ক্লাসটা আমি তোমাদের এই ভিডিওতে মার্জ করে দিচ্ছি, তোমরা দেখে নাও, তাহলে তোমাদের একটা পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া যখন আমি শিফট 2 এর ক্লাসটাও অ্যানালিসিস করাবো, সেটাও আমি ইউটিউবে দিয়ে দেবো। এছাড়া ইউটিউবে তো আমি ধারাবাহিক ক্লাস করাতেই থাকবো। তাহলে চলো তোমরা ক্লাসটা দেখো এবং খাতায় নোট ডাউন করো কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন এসেছিল। তাহলে চলো শুরু করা যাক। চলো। তাহলে 2019 সালে মোট কটা প্রশ্ন এসেছিল? 2019 সালে মোট প্রশ্ন এসেছিল 30টা। কারণ তোমরা সবাই জানো 30 নম্বরের এখানে প্রশ্ন থাকে। ঠিক আছে, এরপরে আর কমেন্ট করতে হবে না, ডাইরেক্ট তোমরা ক্লাসে চলে এসো। আমি তোমাদের প্রথমে বলেছিলাম আমাদের দুটো পার্টে ভাগ করে পড়াটা পড়তে হবে, একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে ভোক্যাব পার্ট। আমি তোমাদের যাতে সুবিধা হয়, গ্রামার পার্ট থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমি একটা ভাগে ভাগ করেছি। ভোক্যাব পার্ট থেকে যে প্রশ্নগুলো এসেছিল
সেগুলোকে আমি আর একটা পার্টে ভাগ করেছি। আর একটা কথা বলি, কোন প্রশ্নের কোন উত্তর সেটা কিন্তু আমি তোমাদের কমেন্ট করতে বলিনি। জাস্ট এখানে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, কোন প্রশ্নের কি উত্তর তোমাদের কমেন্ট করতে হবে না এই মুহূর্তে, ঠিক আছে? কারণ কোন টপিক থেকে কি প্রশ্ন হয় এটা জানাটা খুব দরকার তোমাদের। তাহলে প্রথমে আমরা গ্রামার পার্ট থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে সলিউশন করে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ কি বলেছে, তোমাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। কি বলছে, দ্য এক্সামিনার could not understand the candidate's handwriting because it was। তাহলে এক্সামিনার মানে কি, যে পরীক্ষার্থী, যে পরীক্ষক, যে খাতা দেখে, সে কি করেনি, সে ক্যান্ডিডেটের যে হাতের লেখা রয়েছে সে কি করতে পারেনি, বুঝতে পারেনি, কারণ হাতের লেখাটা কেমন ছিল। তাহলে এইটা কিরকম ধরনের কোয়েশ্চেন, এটা এটা হচ্ছে মিনিং ফ্রম কনটেক্সট। অর্থাৎ তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবে, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে ভিত্তি করে তোমাকে একটা চারটে অপশন দিয়ে দেবে, সেই চারটে অপশনের কিছু একটা মানেই থাকবে, সেই মানেটা বা মিনিংটা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, অর্থাৎ এই যে সেন্টেন্সটা লিখে দিয়েছে সেই কনটেক্সটের ভিত্তিতে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা তার নলেজ। এবারে তোমরা বলতে পারো এটা তো স্যার ভোক্যাব পার্টের কোয়েশ্চেন। অবশ্যই ভোক্যাব পার্টেরও কোয়েশ্চেন এটাকে বলা যাবে। কেন বলা যাবে, কারণ এখানে তোমার ওয়ার্ড মিনিংটা টেস্ট করা হচ্ছে। কিন্তু এখানে ওয়ার্ড মিনিং এর সাথে সাথে তোমার কনটেক্সচুয়াল যে নলেজ, অর্থাৎ তুমি একটা সেন্টেন্স পড়ে বুঝতে পারছো কিনা সেটাও কিন্তু যাচাই করা হচ্ছে। তাহলে এখানে কি, আমরা হাতের লেখা কেন বুঝতে পারি না, ডিস্টিংক্ট মানে কি, যেটা স্পষ্ট, শাইনিং মানে কি, যেটা চকচক করে, স্টাইলিশ মানে কি, যেটা খুব ভালো দেখতে, আর ইলেজিবল মানে কি, যে হাতের লেখাটা বোঝা যায় না। ধরো এই যে আমি মিনিংটাকে আমি এইরকম করে মিনিং লিখেছি, এইরকম করে ফ্রম লিখেছি, এইরকম করে কনটেক্সট লিখেছি, তাহলে এই যে হাতের লেখাটা আমি তোমাদের সামনে লিখলাম, এই লেখাটাকে কি বলবে, ইলেজিবল। অর্থাৎ কি, যে হাতের লেখাটা পড়া যায় না, মানে বোঝা যায় না। তাহলে দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই ইলেজিবল এটাকে আমরা আবার কি বলতে পারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও বলতে পারি। কেন বলতে পারি, কারণ আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে দেখব যে হাতের লেখাটাকে পড়া যায় না তাকে আবার এক কথায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও বলে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা ভোক্যাব পার্টে না রেখে গ্রামার পার্টে রাখার অর্থ কি, কারণ যাতে তোমরা কনটেক্সটের ভিত্তিতে মিনিংটা তৈরি করতে পারো। ক্লিয়ার? নেক্সট, নেক্সট, সেকেন্ড, fill in the blank with appropriate preposition from the list below। তোমরা যখন আমি তোমাদের ক্লাস করাবো তখন দু ধরনের প্রেপোজিশন আমি তোমাদের করাবো। ফার্স্ট যেটা, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তার পিডিএফ আমি তোমাদের দিয়েছি। আর একটা তোমরা প্রেপোজিশন দেখতে পাবে, তার নাম কনসেপচুয়াল প্রেপোজিশন। সেটা কি, যখন তোমরা ক্লাস হবে বুঝতে পারবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মানে কি, একটা পার্টিকুলার ওয়ার্ডের পরে তার মিনিং এর ভিত্তিতে একটা প্রেপোজিশন বসে, সেটা সবসময় একই রকম বসে। আর একটা কি, ধরো তোমরা অনেক সময় দেখবে আন্ডার মানে নিচে, অ্যাবাভ মানে উপরে, বড় জায়গার ক্ষেত্রে ইন, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট। এটা হচ্ছে কনসেপচুয়াল প্রেপোজিশন, সেটাকে আমাদের গ্রামাটিক্যালি পড়তে হবে। আচ্ছা, দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে। তোমাদের অনেকের মনে হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তো ভোক্যাব পার্টের মধ্যে পড়ছে, তাহলে কেন এটাকে আমি গ্রামার পার্টের মধ্যে রেখেছি? কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটাই কিন্তু শুধু মুখস্থ করলে হবে না। অনেক সময় এমন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসবে যেখানে আমরা দেখব একটা ওয়ার্ডের গায়ে দু তিন রকমের বসতে পারে মিনিং অনুযায়ী।
তাহলে সেই কনসেপ্ট গুলোকে আমাদের মনে রাখতে হবে, কার পরে কি বসছে। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে আমি পিডিএফ দিয়েছি তার আমি তোমাদের ক্লাসও প্রোভাইড করে দেবো। তাহলে কি, দ্য পুলিশম্যানটা কি করেছে, সিজড মানে কি, তাকে আটক করেছে বা ধরেছে। কিভাবে ধরেছে, হিজ আর্ম মানে কেউ তার হাতটাকে ধরেছে, পুলিশম্যান, এবং তাকে সেখান থেকে নিয়ে গেছে। তাহলে যদি কারোর হাত ধরে আটকে রাখে বা হাতটাকে চেপে ধরে, তাহলে আমরা বাই, উইথ, অ্যাট, অন, এটা কি আমরা এক প্রকারের বলতে পারি ফিক্সড, যে এরপরে সিজের পরে যদি আমি কারোর হাত ধরি বা পা ধরি বা গা ধরি, আমার একটাই প্রেপোজিশন বসবে, সেটা কি প্রেপোজিশন, সিজড বাই। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রেপোজিশন হয়ে গেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কিন্তু এটাকেও আমি, যেহেতু এই কনসেপ্টটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা অনেকেই দেখবে তোমরা ভোক্যাব পার্টে দেখছো, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা মনে রাখবে, এখানে কিন্তু অনেক জিনিস আমাদের বোঝার আছে, যেগুলো আমি তোমাদের ক্লাস যখন নেব করিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন। তাহলে এই যে কোয়েশ্চেনটা উপরেরটা এসেছিল, এটা কোথা থেকে এসেছিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি কেন এইগুলোকে স্পষ্ট করে দিচ্ছি তোমাদের কাছে, যাতে তোমরা বুঝতে পারো কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়। এবং এইটা তোমাদের যদি আমি প্রথমেই ক্লাস করে ধারণাটা ক্লিয়ার করে দিই, তাহলে যতদিন তোমাদের কোর্স চলবে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার থাকবে, যে না এই টপিক থেকে প্রশ্ন হয়। ক্লিয়ার? নেক্সট কি বলছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। তাহলে এখানে কি, এখানেও তোমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাবে, যে একটা ওয়ার্ড দিয়ে তোমাকে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। তাহলে এটাও কোন ধরনের কনসেপ্ট, ওই যেটা আমি একটু আগে বললাম, মিনিং ফ্রম কনটেক্সট। অর্থাৎ কি, তোমাকে কনটেক্সটের উপরে ভিত্তি করে মিনিংটাকে এখানে বসাতে হবে। যেমন অল, সবাই, ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। তাহলে মিটিং এর সময় সবাই কি ছিল, সবাই উপস্থিত ছিল, কিন্তু কে উপস্থিত ছিল না সেইটা আমাদের বের করতে হবে, অলোক। তাহলে এক্সেপ্ট মানে কি, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া। এক্সপেক্ট মানে কি, প্রত্যাশা করা মানে আশা করা। এক্সিড মানে কি, যেটা কোনো কিছুকে ছাপিয়ে যায় বা ছাড়িয়ে যায়। আর অ্যাকসেপ্ট মানে কি, গ্রহণ করা। তাহলে সবাই প্রেজেন্ট ছিল, অল কি, অল এক্সেপ্ট, কে এক্সেপ্ট, অলোক ছাড়া সবাই কি ছিল, উপস্থিত ছিল। এবার তোমাদের মনে হতে পারে, এখানে একটা ছোট্ট করে কনসেপ্ট বলে দিই, যে অলোক, অলোকের পরে তো এখানে ওয়াজ বসা উচিত ছিল, কিন্তু এখানে ওয়্যার কেন বসলো, কারণ এখানে সাবজেক্টটা কে, এখানে সাবজেক্টটা হচ্ছে অল, এবং অল যখন সাবজেক্ট হবে সেটা কি নাম্বার হয়ে যায়, প্লুরাল নাম্বার। তাই এই যে এক্সেপ্টটা এখানে একটা প্রেপোজিশন হিসাবে বসেছে, অলোক ছাড়া সবাই উপস্থিত ছিল। এটা এক প্রকারের আমরা এরর কারেকশনও বলতে পারি, যেটা আমরা প্রোনাউনের ক্লাসে গিয়ে শিখবো। আগে এটা জেনে রাখো যে কিরকম ভাবে আমাদের কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হয়। তাহলে এটাও আমরা দুভাবে ক্লিয়ার করতে পারি, এক, যদি আমাদের এরর কারেকশনের নলেজ থাকে, আর দুই, যদি আমাদের মিনিং ফ্রম কনটেক্সট, বা এটা আমরা বলতে পারি যদি আমাদের ওয়ার্ড মিনিংটা জানা থাকে। তাহলে এটাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে আমরা এটাকে সলভ করব। দুভাবে আমরা সলভ করতে পারি, এর মিনিংটা জানতে পারি, বা যখন আমি এরর কারেকশনের ক্লাস তোমাদের করাবো সেখানেও আর একটা কনসেপ্ট থাকবে, সেটা এখন নয়, পরে। ক্লিয়ার? তাহলে তিনটে কোয়েশ্চেন আমরা দেখলাম। নেক্সট, যাদের ভয়েসে সমস্যা হচ্ছে তাদের নেটের প্রবলেম আছে, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। আবারও আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাদের একটা কথা বলে রাখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিন্তু পিএসসি ক্লার্কশিপে দুটো শিফট মিলিয়ে প্রায় 16 থেকে 17টা করে প্রশ্ন, মানে 32টা কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে, তাহলে এখানে কি, নাইদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th অক্টোবর। নাইদার নর মানে কি, দুজনের মধ্যে কেউ না। এটা কোথা থেকে নিয়েছি আমরা, এটা আমরা নিয়েছি কো রিলেটিভ কনজাংশন থেকে, কো রিলেটিভ কনজাংশন থেকে এটা আমরা নিয়েছি। ক্লিয়ার?
দেখো, এটাকে আবার আমরা কি বলতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট। কিভাবে? এখানে যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে সেটা কি, ওয়্যার, আর, ওয়াজ, হ্যাভ বিন, প্রত্যেকটাই ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট বা কো রিলেটিভ কনজাংশন, সেগুলো যখন আমরা পরপর ক্লাসে আসবো তখন আমি তোমাদের শেখাবো। তাহলে এখানে আমরা যখন নাইদার নর থাকে বা আইদার অর থাকে, তখন এই যে দ্বিতীয় যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী আমরা কি করি, ভার্বটাকে বসাই। তাহলে সুজাতা কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে তারপরে কি ভার্ব বসা উচিত, ওয়াজ বসা উচিত অবশ্যই। ক্লিয়ার? নেক্সট 5, fill in the blank with an appropriate preposition from the list below। তাহলে এখানে আমাদের appropriate preposition দিয়ে ফর্ম fill in the blanks করতে হবে। রিতা's mother did not approve dash her returning home so late at night। তাহলে রিতার যে মা, সে কি করে না, রিতা যে লেট নাইটে বা রাতে দেরি করে বাড়িতে ফেরে সেটাতে অ্যাপ্রুভ করে না বা অনুমতি দেয় না। তাহলে কাউকে কোনো কিছুতে অনুমতি না দেওয়া, এটা একদম একটা ডাইরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেটা কি, অ্যাপ্রুভ ফর হবে, অন হবে, টু হবে, অফ হবে, অ্যাপ্রুভ অফ। এবং একটা জিনিস মনে রাখবে, এখানে আরেকটা কনসেপ্ট আমি ছোট্ট করে বলে দিই, যখন তোমরা অফ, ফর বা এইরকম কোনো প্রিপোজিশন দেখতে পাবে, তারপরে ভার্বের যে ফর্মটা বসবে সেটা সবসময় আইএনজি ফর্ম। এটাও একটা কনসেপ্ট যেটা আমাদের এরর কারেকশনে কাজে লাগবে। যেমন দেখো, এখানে যেহেতু অফ প্রিপোজিশন বসেছে, তাই দেখো এই যে রিটার্ন ভার্বের সাথে কি ফর্ম গেছে, আইএনজি ফর্ম। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা কোথা থেকে এসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চেঞ্জ দ্য স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে যে স্টেটমেন্টটা রয়েছে সেটাকে আমাদের ইন্টারোগেটিভ বা কি করতে হবে, প্রশ্নবোধক করতে হবে। এটাকে আমরা কি নামে জানি, এটাকে আমরা জানি ট্রান্সফরমেশন, যেটা একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট। আমরা যখন ক্লাসে আসব সেগুলোও শিখবো। যেমন ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, এখানে তোমাদের মনে হতে পারে হ্যাভ এর পরে আবার হ্যাড কেন বসেছে, কারণ হ্যাভকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। প্রথম যেটা হয়েছে এটা অক্সিলারি, আর তারপরে যেটা হয়েছে সেটা মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটাকে প্রশ্ন করি কি হবে সেটাকে, তাহলে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, তোমার কি ডিনার করা হয়ে গেছে? আমরা কি জানি, যখন আমরা প্রশ্নবোধক করি তখন অক্সিলারিটাকে সামনে আনি এবং ভার্বের যে বিভিন্ন ফর্মগুলো হয় সেটাকে সাবজেক্টের পরে রাখি। তাহলে এটা এখন তোমাদের মাথায় ঢোকানোর দরকার নেই, যখন আমরা ট্রান্সফরমেশনের ক্লাস করব তখন সেটা করব। তাহলে এটা কোন কনসেপ্ট থেকে এসেছিল বলে দিলাম। ক্লিয়ার? নেক্সট, fill in the blank with an appropriate preposition given below। তাহলে এখানে আবার কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদের কি করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি, রাম বলে একজন ছেলে, সে কি কেমিস্ট্রিতে খুব ভালো ছিল। তাহলে এখানে গুডের পরে যদি কেউ কোনো কিছুতে ভালো হয়, কেউ কেমিস্ট্রিতে ভালো, কেউ ফিজিক্সে ভালো, কেউ হিস্ট্রিতে ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ আবার ড্রয়িং এ ভালো, কেউ পেন্টিং এ ভালো, তাহলে এই রকম যখন কেউ কোনো কিছুতে ভালো হয়, আমরা একটা ডাইরেক্ট তার উপরে প্রিপোজিশন বসিয়ে দিই, যে যেটাতে ভালো তার আগে আমরা অ্যাড বসিয়ে দিই। যেমন গুড অ্যাট কেমিস্ট্রি, সে কেমিস্ট্রিতে খুব ভালো। তাহলে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কনসেপ্ট। নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কিন্তু ভালো করে করতে হবে। এছাড়া যে তোমাদের আমি পিডিএফ দিয়েছি ওগুলোর পরেও যখন আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট করব, তখনও কিন্তু কিছু কিছু আরো নতুন নতুন আসবে, যেগুলো তোমাদের ওই ক্লাস করতে করতে জেনে নিতে হবে। আগে এগুলো বেসিক, এগুলোকে জানতেই হবে। ক্লিয়ার? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেছে, কিন্তু যে কোয়েশ্চেনটা আছে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন নয়, এটা কিন্তু কনসেপচুয়াল প্রিপোজিশন। তার কনসেপ্ট কিভাবে দেখো,
সীতা অ্যান্ড মীরা, তাহলে কজন ব্যক্তি হলো? একজন মেয়ের নাম সীতা, একজন মেয়ের নাম মীরা। কোয়ারেল্ড মানে কি? ঝগড়া করা। ড্যাশ দেমসেলস, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তারা নিজেদের মধ্যে ঝগড়া করেছে। তাহলে এখানে আমাদের অ্যামং হবে, বিটুইন হবে, উইথ হবে না ফর হবে, এটা আমাদের একটা জানতে হবে। কি কনসেপ্ট? এখানে বিটুইন হবে। কেন হবে? কারণ যখন দুজনের মধ্যে কিছু বোঝায় তখন আমরা যে কনসেপচুয়াল প্রেপোজিশনটা বসাই সেটা হচ্ছে বিটুইন। যখন দুইয়ের বেশি হয়ে যায়, 2+, সেটা 3 হতে পারে, 4 হতে পারে, হোয়াট এভার দ্য নাম্বার মেবি, তখন আমরা কি বসাই? অ্যামং। তাহলে এখানে আমাদের কি? সীতা অ্যান্ড মীরা কোয়ারেলস বিটুইন দেমসেলস। তাহলে এখানে যখন আমরা কনসেপচুয়াল প্রেপোজিশনের ক্লাসে আসবো, ইন ডিটেলে আমি তোমাদের বুঝিয়ে দেবো। নেক্সট, এখানে কি বলেছে? fill in the blank with an appropriate preposition. The tired hawker, ক্লান্ত যে হকার, স্যাট, বসে পড়েছিল, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কনসেপ্ট নয়, কিন্তু পরীক্ষাতে তোমাদের ওটা অ্যাপ্রোপ্রিয়েট লেখা ছিল। এটাও কিন্তু একটা কনসেপচুয়াল প্রিপোজিশনের প্রশ্ন, যেটা আমি তোমাদের ধারাবাহিক ক্লাস করাবো যখন আমি গ্রামার ক্লাসে আসবো। তাহলে গাছের কোথায় বসেছিল যে ক্লান্ত হকারটা ছিল? গাছের নিচে। তাহলে আপ, ইন, ফ্রম, আন্ডার, তাহলে কি? গাছের নিচে বসেছিল। আর আমরা কি জানি? আন্ডার মানে নিচে। আমরা এই সব কনসেপ্ট গ্রামাটিক্যাল ক্লাসে সব কভার করব। তার আগে তোমরা দেখে নাও শুধু কোন কোন কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে। এখানে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন এসেছে। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, ছেলেরা কি করছে? আকাশে ঘুড়ি ওড়াচ্ছে। তাহলে এই যে টেন্সটা আছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যখন তোমাদের ভয়েস চেঞ্জের ক্লাস করাবো, আগে আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে, তারপরে কিভাবে 1 মিনিটে তোমরা ভয়েস চেঞ্জ সলিউশন করে দেবে সেটাও আমি তোমাদের শিখিয়ে দেবো। তাহলে এটা যেহেতু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। তাহলে আমরা কি জানি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে একটা বিং আমরা যুক্ত করি, তার সাথে ভার্বের থার্ড ফর্মটা নিয়ে নিই। তাহলে প্যাসিভ যখন আমরা করব, একটা জিনিস মনে রাখবে, সবসময় ভার্বের যে মেন ভার্ব সেটার আমরা থার্ড ফর্ম। এখন আমি বেসিক বা ডিটেলসে যাচ্ছি না, যখন আমি ক্লাস করাবো তখন বলে দেবো। তাহলে এটা আমাদের ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন এসেছিল। নেক্সট, হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স। এটা এক প্রকার কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কনসেপ্ট। তাহলে সে সবসময় কি? প্রিঅকুপাইড মানে হচ্ছে সবসময় ওই জিনিসে মগ্ন থাকে। কোন জিনিসে? স্টাডিজ, যেটা তোমাদের থাকতে হবে। পড়াশোনায় সবসময় মগ্ন থাকতে হবে সফল হতে গেলে। ঠিক আছে? তাহলে কেউ যদি কোনো জিনিসে খুব মনোযোগ দিয়ে থাকে তাকে আমরা বলি প্রিঅকুপাইড, এবং প্রিঅকুপাইড এর সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমরা বসাই সেটা হচ্ছে উইথ। ক্লিয়ার? নেক্সট, 12, find out the appropriate word that befits the underlined part of the sentence. অর্থাৎ কি? the handkerchief was turned into a bird by the magician. তাহলে হ্যান্ডকারচিফ মানে আমরা কি জানি? সবাই জানি রুমাল। রুমালটা কিসে পরিণত হয়ে গেছিল? একটা পাখিতে পরিণত হয়ে গেছিল। এবং পরিণত কে করে দিয়েছিল? বা রূপান্তর করে দেওয়া আমরা বলতে পারি। রুমালটাকে ম্যাজিশিয়ান বা যে ম্যাজিক করে সে একটা পাখিতে তৈরি করে দিয়েছিল, রূপান্তর করে দিয়েছিল। তাহলে এটা তোমাদের মনে হতে পারে ভোক্যাব পার্ট, কিন্তু আমি তোমাদের বলবো এটা কোন পার্ট? কনসেপচুয়াল পার্ট, গ্রামাটিক্যাল পার্ট। কেন? কারণ আমাদের এই সেন্টেন্সটা বুঝতে হবে, তবেই আমরা এই টার্নড এর মানে কি সেটা বুঝতে পারবো। যেমন আমরা অনেক সময় জানি, যখন আমরা গাড়ি নিয়ে যাই, তোমাদের বলে না এদিকে টার্ন নাও, লেফট সাইড টার্ন নাও, রাইট সাইড টার্ন নাও। ঠিক এইরকম ভাবে এখানে কিন্তু ওই টার্ন নেও না, এখানে মানে কি? রূপান্তর হয়ে গেছে। তাহলে কি স্টাফড মানে কি? কোনো কিছু পূর্ণ হয়ে আছে সেই রকম অর্থে। পুট মানে রাখা, ট্রান্সফর্মড মানে কি? রূপান্তর হয়ে যাওয়া, আর পাভড মানে কি? কোনো কিছু স্ফীত হয়ে যাওয়া। তাহলে এই টার্ন হয়ে গেছিল কি? হ্যান্ডকারচিফ কিসে ট্রান্সফর্ম হয়ে গেছে?
রুমাল পাখিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে ট্রান্সফর্মড মানে এখানে রূপান্তর হয়ে যাওয়া। তাহলে এখানে কোন কনসেপ্ট থেকে প্রশ্ন এসছে? ওয়ার্ড মিনিং ফ্রম দ্য কনসেপ্ট বা কন্টেক্সচুয়াল মিনিং। ক্লিয়ার? 12 হয়ে গেল। নেক্সট, এখানে আবার কি বলেছে? চেঞ্জ দ্য, এখানে প্যাসিভ টু অ্যাক্টিভ, তার মানে আমরা দেখেই বুঝতে পারছি ভয়েস চেঞ্জ। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। তাহলে আমরা সচরাচর কি জানি? কোনো কিছু অ্যাক্টিভে লেখা থাকে সেটাকে প্যাসিভ করতে হয়, এখানে বলেই দিয়েছে প্যাসিভ টু অ্যাক্টিভ। তাহলে আমরা কি জানি? যদি কোনো ভার্বের আগে যে কোনো বি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সেটা সবসময় কি হয়? প্যাসিভেই লেখা থাকে। কেন হয়, কি জন্য হয়, সেটা আমরা যখন ভয়েস চেঞ্জ শিখবো তখন জানবো। তাহলে এখানে একটা সাবজেক্ট যেটা উহ্য আছে, এখানে অবজেক্ট হওয়ার দরকার ছিল, সেটা কি? দে। কারণ সবাই কি করেছিল? ওই যে ক্রেজি গার্ল, বা যেটাকে আমরা বলতে পারি পাগল মেয়ে, তাকে, তার দিকে তাকিয়ে কি করেছিল? হেসেছিল। তাহলে কি? দে লাভড। এখানে যে অবজেক্টটা থাকে সেটা এখানে সাবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, এখন বিস্তারিত আমি যাচ্ছি না, যখন আমি বিস্তারিত ক্লাসে যাব এগুলো তখন বলে দেবো। আগে আমি এখন তোমাদের দেখিয়ে দিতে চাইছি যে কোন কোন কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছিল। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখানে কি বলছে? এখানে আবার বলেছে ন্যারেশন চেঞ্জ। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ। অত ভালো ছেলে বা অত বুদ্ধিমান ছেলে আমি দেখিনি। তাহলে এটা আমি ডাইরেক্ট এখন এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এটা কোথা থেকে এসছে? এটা ন্যারেশন চেঞ্জের কনসেপ্ট। সঠিক উত্তর ডি। কেন ডি, কি জন্য ডি? হ্যাঁ, সব পিডিএফ পেয়ে যাবে, এখন কমেন্ট করো না, কমেন্ট করো না, এখন সব আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? কারণ এই যে তোমরা কমেন্ট করো, আমি বারবার ওইদিকে চোখ যাচ্ছে তো সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা কোথা থেকে এসছে? ন্যারেশন চেঞ্জ। আগে তোমরা ভালো করে বুঝে নাও যে তোমাদের কতটা প্রিপারেশন লেভেল স্ট্রং করতে হবে। কারণ এখানে প্রায় প্রত্যেকটা টপিক থেকে কভার করে প্রশ্ন করেছে, কিন্তু প্রত্যেকটা টপিকের ইন ডিটেলে যায়নি, জাস্ট উপর উপর কনসেপ্ট গুলো দিয়েছে। তোমাদের কিন্তু এইবারে একটু মডারেট লেভেল পড়াশোনা করতে হবে, যেটা আমি তোমাদের সবটাই করিয়ে দেবো, তোমাদের চিন্তা ভাবনা করার কিছু প্রয়োজন নেই। 15 কি বলছে? চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। হি রাজ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। তাহলে এটা কোথা থেকে এসছে? এই যে কনসেপ্টটা এসছে এটা হচ্ছে টেন্সের কনসেপ্ট। কোন টেন্স? পাস্ট পারফেক্ট। কেন, কিভাবে, সেটা আমরা যখন টেন্সের কনসেপ্টে যাব আলোচনা করব। তাহলে হি রাজ টু দ্য হসপিটাল, সে কি করেছিল? ছুটে হসপিটালে গেছিল। কেন? আফটার, যখনই সে জানতে পেরেছিল ড্যাশ দ্য নিউজ, হি ড্যাশ দ্য নিউজ। তাহলে হ্যাজ হার্ড, হ্যাজ বিন হিয়ারিং, সঠিক উত্তর কি? হ্যাড হার্ড। কেন হ্যাড হলো, কেন এটা রাজড হলো, সেটা আমরা যখন টেন্সের কনসেপ্ট করব তখন আমরা ইন ডিটেলে যাব। তাহলে এটা কোন কনসেপ্ট থেকে এসছে? টেন্সের কনসেপ্ট। নেক্সট 16, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে সঠিক অপশন দিয়ে। দ্য ম্যান ওয়াজ সো, ব্যক্তিটা খুব কেমন ছিল, দ্যাট যে, হি বিলিভড, সে বিশ্বাস করত, দ্যাট গড হিমসেলফ, যে ঈশ্বর নিজে, হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড, ঈশ্বর নিজেই দুধটা পান করেছিল, যে দুধটা তাকে কি করা, অফার করা হয়েছিল, মানে দেয়া হয়েছিল। তাহলে এটা কি? ক্রেডিবল মানে কি? ক্রেডিবল মানে কি? যেটা বিশ্বাসযোগ্য, অর্থাৎ যেটা আমরা সহজে বিশ্বাস করে নিতে পারি। ক্রেডিটেবল, ক্রেডিটেবল মানে কি? সম্মানজনক, বা যেটাও বিশ্বাসযোগ্য আমরা বলতে পারি। ক্রিডুলাস, ক্রিডুলাস মানে কি? এমনই একজন ব্যক্তি যে সহজে কোনো কিছু বিশ্বাস করে নেয়। ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে কি? আশ্চর্যজনক বা অবিশ্বাস্য। কোনো একটা জিনিস তুমি দেখলে তোমার কাছে সেটা খুব আশ্চর্য লাগলো, যে এটা হতে পারে, তুমি বিশ্বাসই করতে পারছো না। তাহলে ব্যক্তিটা কেমন ব্যক্তি? তাকে তুমি যা বলবে সে সেটাই বিশ্বাস করে নেয়। তাই জন্য সে বিশ্বাস করেছিল যে ঈশ্বরকে দুধ দেয়া হয়েছিল এবং সে সেটাকে পান করে নিয়েছে।
তাহলে এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তোমরা এই ক্রেডুলাসটাকে কোথায় দেখতে পাবে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে দেখতে পাবে। আর এখানে যে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম সেটা কি? মিনিং ফ্রম মিনিং ফ্রম কি? কনটেক্সট। অর্থাৎ যদি আমরা এই সেন্টেন্সের কনটেক্সট সেইটা বুঝতে না পারি তাহলে কিন্তু এটা আমরা আবার সলিউশন করতে পারবো না। এবং এটাকে আমরা এটাও ভোক্যাব পার্টও বলতে পারি। কিন্তু যেহেতু এটা বেশিরভাগ কি কনসেপচুয়াল পার্ট রয়েছে, তাই এটাকে আমি কনসেপচুয়াল পার্টের মধ্যে রেখেছি। এবং যদি এটা ডাইরেক্ট তুমি আমাকে বলতে বলো যে কোন অপশনটা তুমি সঠিক, এই মানে কোন টপিক থেকে এটা নেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের টপিক। তাহলে ক্রেডুলাস মানে কি? যে কোনো জিনিস খুব সহজে বিশ্বাস করে নেয়। নেক্সট 17, এখানে আবার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে হি ওয়াজ সাকসেসফুল, সে সফল ছিল, ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইথিন 4 days, ওই জবটাকে বা কাজটাকে 4 দিনের মধ্যে সে কি করেছিল? শেষ করে নিয়েছিল। তাহলে কেউ যদি কোনো জিনিস সফলভাবে করে নিতে পারে তাহলে সেই সাকসেসফুল ওয়ার্ডের পরে আমরা কি প্রেপোজিশন বসাই? আমরা চোখ বন্ধ করে ইন প্রেপোজিশন বসাবো। এবং তোমরা এখানে একটা কনসেপ্ট সারা জীবনের মতো মনে রেখে দেবে, প্রেপোজিশনের পর সব সময় ভার্বের আইএনজি ফর্ম বসে। সেটা ফর হতে পারে, অফ হতে পারে, ইন হতে পারে, বিফোর, আফটার। দেখো এই যে কমপ্লিট, কমপ্লিটের সাথে কি আছে? আইএনজি হয়ে কমপ্লিটিং হয়েছে। কেন হয়েছে? কারণ এই ইনটা একটা প্রেপোজিশন। ক্লিয়ার? তাহলে এই যে কনসেপ্টটা, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে নেওয়া হয়েছে, যেটাকে আমি কনসেপচুয়াল পার্টের মধ্যে রেখেছি। এবার আমি যে পার্ট 17টা কোয়েশ্চেন এসেছিল যেটা তোমাদের একদম কনসেপচুয়াল পার্ট, অর্থাৎ কি তুমি যদি একটু কনসেপ্ট ভালো করে না জানো এই কোয়েশ্চেন গুলো সলভ করতে পারবে না। এরপরে যে পার্টটা এসেছিল কি ডাইরেক্ট ভোক্যাব পার্ট, মানে যেটাকে আমরা বলতে পারি তুমি যদি সেন্টেই ভোক্যাব মানে তুমি ওয়ার্ডের মিনিং জানো তুমি অনায়াসে করতে পারবে। দেখা যাক সেগুলো কেমন। আমি একদম ভাগ করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে কি বলছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড বলেছে। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। তাহলে কি? দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক, ওই কাজটার জন্য যে সময়টা বরাদ্দ ছিল, শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট, খুব পর্যাপ্ত ছিল, মানে কি যথেষ্ট ছিল আমরা বলতে পারি। তাহলে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে কি যথেষ্ট বা পর্যাপ্ত। তাহলে ইনডেফিনিট, ইনডেফিনিট মানে কি যেটাকে আমরা বলতে পারি অনির্দিষ্ট। সাবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট মানে আমরা কি বলতে পারি যেটা পরবর্তী। এফিসিয়েন্ট, এফিসিয়েন্ট মানে কি কেউ কোনো কাজে দক্ষ। আর একটা কি সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানেই কি অ্যাডিকুয়েট মানে যথেষ্ট। তাহলে এটাকে আমরা কোন পার্টে ধরবো? ভোক্যাব পার্ট। কি নিয়ম? সিনোনিম কনসেপ্ট থেকে নেওয়া, তার মানে কি সেম ওয়ার্ড। নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়ম। তাহলে এখানে আমাদের কি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আছে, আমাদের সঠিক ইডিয়মসটা আমাদের বসাতে হবে। হ্যাঁ অপশনগুলো তো বলছি, অপশনগুলো বললাম না কোথায়? প্রত্যেকটা অপশন বলছি তো, তুমি ক্লাস দেখছো না ভালো করে? হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস। তাহলে এখানে যে ইডিয়মসটার কথা আমাদের বলা হয়েছে সেটা কি স্ট্যান্ড ইন গুড স্টেড। অর্থাৎ দেখো এই যে অনেক সময় তোমরা এমন ইডিয়মস পাবে যে ইডিয়মস গুলো এক্সামিনাররা কি করে বিভিন্ন পরীক্ষার পেপার থেকে তুলে নেয়। এই যে ইডিয়মসটা তোমরা আমার পিডিএফ এ পাবে না, কারণ আমি তোমাদের যে পিডিএফটা গুলো দিয়েছি একদম কম্প্যাক্ট, খুব বাছা বাছা গুলো দিয়েছি। এরপরে কিন্তু আমরা যখন বিভিন্ন পেপার সলিউশন করব তখন কিন্তু আরো নতুন নতুন জিনিস আসবে যেগুলো কিন্তু এই প্র্যাকটিস সেট করানোর সময় তোমাদের মনে রেখে দিতে হবে। ক্লিয়ার? তাহলে স্ট্যান্ড ইন গুড স্টেট মানে কি টু বি অফ গ্রেট ইউজ অ্যান্ড বেনিফিট টু সামওয়ান, মানে যে জিনিসটা একজনকে কি হয় খুব ভালো কাজে লেগে যায়। তাহলে তার যে পুরানো জুতোটা ছিল
সে যখন বেড়াতে গেছিল সেই সময় তার ওটা কাজে লেগে গেছিল। আর এই দেখো, এই যে স্ট্যান্ডটা কি, এই স্ট্যান্ডটা হচ্ছে একটা ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা, তাই এই স্ট্যান্ডটা স্টুড হয়ে গেছে। এটা থেকে ঘাবড়ানোর দরকার নেই যে আমাদের কোয়েশ্চেনটা কমন এলো না, কারণ এই যে ইডিয়মস, তার এই যে প্রথম ওয়ার্ডটা যেহেতু একটা ভার্ব, সেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে আমরা কি দেখলাম, এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে স্টিড হয়ে যাবে। কারণ স্ট্যান্ড ইন গুড স্টেড, এটা হচ্ছে একটা ইডিয়ম। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলিং। তাহলে এখানে আমাদের যে কারেক্ট স্পেলিং আছে সেই স্পেলিংটাকে চয়েস করতে হবে। আবার সেই একই কমেন্ট, স্যার পরে সিলেবাস ধরে কমপ্লিট করাবে তো? অবশ্যই। এটা কি আমি সিলেবাস করাচ্ছি, তোমাদের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো বলছি, যে কোথা থেকে প্রশ্নগুলো এসেছে ভালো করে এটা বোঝো। তোমরা যথেষ্ট কোয়ালিফাইড এবং বড় ছেলে মেয়ে, তোমাদের এগুলো বুঝতে হবে আমি এটা কিসের ক্লাস করাচ্ছি। আমি এটা কোনো পার্টিকুলার কনসেপ্টের ক্লাস করাচ্ছি না। কোথা থেকে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা পুরো একটা ছবিটা ক্লিয়ার হয়ে যায় তোমাদের সামনে। ক্লিয়ার? তাহলে হাইফেন, তার থেকে এসেছে হাইফিনেটেড। সঠিক বানান কি, HYPHENATED। তাহলে এই যে স্পেলিং কারেকশন, এগুলো কিন্তু আমরা বিভিন্ন কোয়েশ্চেন পেপার যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, বিশেষ করে 10th স্ট্যান্ডার্ডে, যখন আমি তোমাদের সলিউশন প্র্যাকটিস সেট করাবো, তখন কিন্তু আরো নতুন নতুন আসবে পিডিএফ ছাড়াও, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, তাহলে ওটা এসেছিল স্পেলিং কারেকশন থেকে, মা কোনো একটা ওয়ার্ডের তুমি সঠিক স্পেলিং জানো কিনা। আবার কি ইডিয়ম, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ড্যাশ। আমাদের একটা ইডিয়মস কি আছে, ইন কোল্ড ব্লাড। এগুলো এক প্রকারের বাংলায় যার নাম বাগধারা, মানে ইন কোল্ড ব্লাড। এই পুরোটাকে আমরা একটা ইডিয়মস বলি বা ফ্রেজও বলতে পারি অনেক সময়। তাহলে ইন কোল্ড ব্লাড তার মানে কি, কোনো একটা তুমি হিংস্র কাজ, যে কাজটা খুব ভায়োলেন্ট অ্যান্ড ক্রুয়েল, মানে নিষ্ঠুর কাজ, মানে এই যে কাউকে মার্ডার করে দেওয়া, সেটা নিশ্চয়ই খুব নিষ্ঠুর কাজ, সেটা খুব ক্রুয়েল। তাহলে তুমি কাউকে ঠান্ডা মাথায় খুন করে দিয়েছো, তার মানে কি তুমি যে তাকে খুন করেছো খুব ঠান্ডা মাথায়, বুঝে শুনে খুনটা করেছো। তাহলে এখানে ইন কোল্ড আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের কি বসাতে হবে, ব্লাড। কারণ ইন কোল্ড ব্লাড হলেই সেটা আমাদের একটা সম্পূর্ণ ফ্রেজ বা ইডিয়মস হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, ব্লাড। ক্লিয়ার? তাহলে এখানে তোমরা দেখো অনেক সময় এই যে ইন কোল্ড ব্লাড, এটা আবার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসবে না। অনেক সময় এই ইন কোল্ড ব্লাড এই পুরোটা লেখা থাকবে, ওর একটা মিনিং তোমার সামনে তুলে ধরবে, যে যার মিনিং হচ্ছে ডেলিভারেটলি। তাহলে এটাকে কিন্তু দুভাবে তোমাদের করতে হবে। সেটা কিভাবে, একটা হলো তোমাকে ডাইরেক্ট মিনিং বলতে পারে, আর একটা এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে পারে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বললে তো খুব সহজ, অনায়াসে পেরে যাবে। তাহলে ফাইন্ড ফ্রম দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিনস ইসেন্সিয়াল। তার মানে ইসেন্সিয়ালের যা মানে সেই অনুযায়ী তোমাকে এর থেকে একটা চয়েস করতে হবে। তার মানে কি, সরি, এটা হচ্ছে আমাদের একটা সিনোনিম। তাহলে ইসেন্সিয়াল মানে কি, ইসেন্সিয়াল মানে হচ্ছে যেটা খুব প্রয়োজনীয়। যেমন এই যে চাকরি পাওয়াটা তোমাদের কাছে একটা খুব ইসেন্সিয়াল, তোমরা যারা বেকার সেটা খুব প্রয়োজনীয় তোমাদের কাছে, তবে তোমরা সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে, না হলে সমাজ তোমাদের সবসময় হেয় করবে। তাহলে ইসেন্সিয়াল মানে কি, যেটা খুব প্রয়োজনীয়। আনইম্পর্টেন্ট মানে কি, তাহলে যেটা একদম গুরুত্বহীন, যার কোনো গুরুত্ব নেই। ইররেলিভেন্ট মানে কি, যেটা একদম অপ্রাসঙ্গিক, মানে যেটার গুরুত্ব নেই, সেটাও আমরা বলতে পারি। ইসেন্স, ইসেন্স মানে কি, সারাংশ বা সারমর্ম। অর্থাৎ তোমাদের মেন্সে যে একটা প্রেসি লিখতে হবে, একটা বড় টপিক দেওয়া থাকবে, তার তোমাকে কি লিখতে হবে, ইসেন্সটা লিখতে হবে, তার সারাংশটা তোমাকে তুলে ধরতে হবে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল, ভাইটাল, যেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ইসেন্সিয়াল মানে হয়ে গেল কি, ভাইটাল। তাহলে এটা ভোকাবের কোন পার্ট, সিনোনিম থেকে এসছে।
আবারও কি কারেক্ট স্পেলিং। তাহলে এই যে ওয়ার্ড গুলো আছে তার সঠিক মানে কি? চারটে যে ওয়ার্ড আছে সেটা কি? এক্সেজারেট। এক্সেজারেট মানে কি? বাড়িয়ে বলা। কিরকম? ধরো তোমার মাসে ইনকাম 10,000 টাকা, তুমি বললে কি আমার মাসে ইনকাম 30,000 টাকা বা 50,000 টাকা, তাহলে কি কোনো জিনিসকে বাড়িয়ে বলা। তাহলে সঠিক বানান কি? EXAGGERATE, এক্সজেজারেট, বাড়িয়ে বলা। তাহলে এটা কি? স্পেলিং কারেকশন। এখানে একটা কথা তোমাদের বলে দিই, সরি, যে জিনিসটা বলছি ভালো করে মাথায় রাখবে। যখনই তোমরা কোনো সিনোনিম পড়বে, কোনো অ্যান্টোনিম পড়বে, কোনো ভোক্যাব পড়বে, কি করবে? তার ওয়ার্ডের যে স্পেলিং সেটা ভালো করে জেনে রাখবে। কেন? তার দুটো বেনিফিট রয়েছে। এক, প্রিলিমস পরীক্ষাতে তোমাদের স্পেলিং কারেকশনটা ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড, তুমি যখন মেন্স দিতে যাবে সেই মেন্স পরীক্ষাতে যখন তুমি লিখবে তোমার বানান ভুল হবে না। এবং যখনই তোমার কোনো বানান ভুল হবে না, এক্সামিনার তোমাকে অনেক বেশি নাম্বার দেবে। কারণ তোমার গ্রামাটিক্যাল একটা দুটো ভুল গেলেও যদি তোমার বানান ভুল যায়, নাম্বারটা বেশি কাটা যায়, কিন্তু গ্রামাটিক্যাল ভুল করলেও চলবে না। ক্লিয়ার? নেক্সট 7, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তাহলে এটা কি? আমাদের ফ্রেজাল ভার্বের একটা কনসেপ্ট। হি ডিসাইডেড, তিনি কি সিদ্ধান্ত করেছিল বা তিনি কি ভেবেছিল? টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। তাহলে কি? তিনি তার বাড়িতে গিয়ে তার সাথে কি করবে? ভিজিট করবে, অর্থাৎ কি করবে? দেখা করবে। তাহলে ভিজিট করা মানে কি? কারোর সাথে কোথাও গিয়ে দেখা করা। কল ফর মানে কি? কল ফর মানে হচ্ছে কাউকে ডেকে পাঠানো। ধর তুমি কাউকে ডেকে পাঠিয়েছ, সেটা কি? কল ফর। কল অন মানে তাহলে কি? কল অন মানে হচ্ছে সাক্ষাৎ করতে যাওয়া বা দেখা করতে যাওয়া, যেটার মানে হচ্ছে ভিজিট। কল আপ মানে কি? কোনো কিছুকে স্মরণ করা বা মনে করা। যখন পরীক্ষা হলে তোমরা কোনো কোয়েশ্চেনের একটু কনফিউশনে পড়ে যাও, তোমরা সঠিক উত্তরটা মনে করার চেষ্টা করো, তখন তোমরা কি করছো? কল আপ করছো। আর কল অফ মানে কি? কল অফ মানে ধরো এই আজকে ক্লাস করানোর কথা ছিল, কটা থেকে ক্লাস করানোর কথা ছিল? 7:30। আমি কি করলাম? এই ক্লাসটাকে কল অফ করে দিলাম। তার মানে আমি কি? পোস্টপোন করে দিলাম, পিছিয়ে দিলাম। আমি বললাম আজকে 9 PM ক্লাস করাবো আমি 7:30টার পরিবর্তে। সেটা হচ্ছে কল অফ। ক্লিয়ার? নেক্সট কি? 8, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কি বলছে? এ ড্যাশ, সরি গলাটা একটু ডিস্টার্ব করছে, 1 মিনিট। A dash is a person who gets things secretly and illegally into or out of a country. কি কনসেপ্ট? এটা হচ্ছে ওয়ান ওয়ার্ডের একটা কনসেপ্ট। তার মানে এখানে যেটা বলতে চেয়েছে, এমনই একজন ব্যক্তি যে গোপনে এবং বেআইনিভাবে জিনিসের আদান প্রদান দেশের মধ্যে এবং বাইরে করে। তাহলে এই যে ইম্পোর্টার, ইম্পোর্টার মানে কি? আমরা জানি আমদানিকারক, বাইরের দেশ থেকে নিজের দেশে আনা। ক্রিমিনাল মানে কি? যে আসামি, কোনো খুন করে, মার্ডার করে, এইসব। স্মাগলার মানে কি? যে বেআইনি ব্যবসা করে। আর এক্সপোর্টার মানে কি? যে নিজের দেশ থেকে জিনিস অন্য দেশে পাঠায়। তাহলে স্মাগলার মানে কি? তোমরা অনেক সময় দেখবে একটা কথা শুনে থাকবে যে স্মাগলিং, তার মানে কি? বেআইনি কাজকর্ম, যেটা আইন সিদ্ধ নয়। সেটা দেশের মধ্যে হতে পারে, দেশের মধ্যে থেকে দেশের বাইরেও হতে পারে। ঠিক আছে? কোথা থেকে নিয়েছে এটা? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মোড়কে এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। নেক্সট 9, ফাইন্ড ফ্রম দ্য ওয়ার্ড, এই ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইনরমাস। তাহলে কি? এটারও কি কনসেপ্ট? সিনোনিম। ইনরমাস মানে কি?
বিশাল বড়, অনেক বড়। তাহলে কি ফেমাস মানে কি বিখ্যাত, নর্মাল মানে কি সাধারণ, ইনকনগ্রুয়াস মানে কি যেটা বেমানান। ধরো তুমি একটু কালো কালারের মানুষ, তুমি আবার কালো শার্ট পরেছো, তাহলে সেটা তোমাকে বেমানান লাগবে। হিউজ মানে কি আমরা জানি বিশাল, তাহলে এনর্মাস মানে কি হিউজ। কোথা থেকে নিয়েছে? সিনোনিম থেকে। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। অর্থাৎ কি অপোজিট মানে আমরা কি জানি, যেটাকে আমরা বলি অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ। অ্যাটাক মানে কি আমরা সবাই জানি আক্রমণ করা। ফাইট মানে কি যুদ্ধ করা বা আক্রমণ করা। রিটার্ন মানে কি ফিরে আসা। ডিফেন্ড মানে কি কোনো কিছুকে প্রতিরোধ করা। পাউন্স মানে কি ছো মেরে ধরা। অর্থাৎ যেমন তোমরা দেখবে কোনো ঈগল পাখি, তারা উঠতে উঠতে একটা কোনো নিচে কোনো ছোট্ট জীবজন্তু থাকে, ছো মেরে নিয়ে চলে যায়, সেটাকে বলে পাউন্স। তাহলে অ্যাটাক মানে যদি আক্রমণ করা হয়, তার বিপরীত কি হয়ে যাবে? একদম সঠিক, ডিফেন্ড, প্রতিরোধ করা। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের কোথা থেকে নেওয়া? অ্যান্টোনিম থেকে। নেক্সট, find from the below the word that means a plant that grows in hot dry regions covered in spines but without leaves. টপিকের নাম কি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অর্থাৎ কি এমনই একটা গাছ যেটা গরম এবং শুষ্ক অঞ্চলে জন্মায় এবং তার গায়ে অনেক কাঁটা থাকে, কিন্তু তার গায়ে কি থাকে না? কোনো পাতা থাকে না। তাহলে আমরা কি জানি? ক্রিপার মানে কি যেটা লতা পাতা, ওই যেরকম জড়িয়ে জড়িয়ে যে গাছগুলো হয় না, ওটা। তাহলে সঠিক উত্তর কি? ক্যাকটাস। ক্যাকটাস মানে আমরা সবাই জানি যার গায়ে কাঁটা থাকে কিন্তু পাতা থাকে না। আর ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস এটাও একটা প্রকারের গাছ যেটা আমরা বেশিরভাগ অস্ট্রেলিয়াতে দেখতে পাই। আর সুগার কেন মানে তোমরা সবাই জানো, যেটা আখ, সেটাকে সুগার কেন বলে। তাহলে এটা একদম সহজ কনসেপ্ট ছিল। কোথা থেকে নেওয়া? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে কেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন? একটা ছোট্ট ওয়ার্ড যেটা ক্যাকটাস বললেই হয়ে যেত, সেটাকে বড় করে দেওয়া হয়েছে। তার মানে কি একটা বড় জিনিস সেটাকে এক কথায় প্রকাশ, তার ইংরেজিতে নাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নেক্সট, 12, কমপ্লিট দ্য ইডিয়ম। তাহলে কি ইডিয়মস, তার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কিরকম ভাবে দেখা যাক। when Deepak could not solve the problem, he decided to give gas. এখানে বলেছে কিন্তু ইডিয়ম, কিন্তু অ্যাকচুয়ালি এটা যে কনসেপ্ট থেকে নেওয়া, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে দেখো একটা জিনিস তোমাদের বলে দিই, অনেক সময় এক্সামিনার এই যে ইনস্ট্রাকশনটা দিয়ে দেয়, মনে হয় আমাদের যে এটা তো ইডিয়মস, তাহলে ইডিয়মস তো আমরা এটা তো পড়িনি, আমরা গিভ দিয়ে কোনো ইডিয়মসই পড়িনি, তার মানে কি আমরা কোয়েশ্চেনটা না করেই বাড়ি চলে আসবো? না, সেটা করলে হবে না, চোখ কান খোলা রাখতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্ট যেটা, সেটা কিন্তু কি ফ্রেজাল ভার্ব। এই যে একটা তোমরা ওয়ার্ড ফ্রেজাল ভার্বে দেখতে পাবে গিভ আপ। গিভ আপ মানে কি হাল ছেড়ে দেওয়া। তাহলে when দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, যখন দীপক সমস্যার সমাধান করতে পারেনি, হি ডিসাইডেড টু, সে কি সিদ্ধান্ত নিল বা সে কি ঠিক করলো? টু গিভ আপ। কি করবে? সে হাল ছেড়ে দেবে, যে না, আমাদের দ্বারা আর হবে না। এখানে তোমাদের একটা মোটিভেশন দিয়ে দিই, তোমাদের জীবনে হয়তো এমন পর্যায়ে এসেছে, অনেক চাকরির পরীক্ষা দিতে দিতে তোমাদের মনে হয়েছে যে না, এইবারে গিভ আপ করে দিই, আমার আর হচ্ছে না, হাল ছেড়ে দিই। কিন্তু এই গিভ আপ, এই ওয়ার্ডটাকে নিজেদের জীবন থেকে ডিলিট করে দাও। জীবনে যতদিন বাঁচবে, যাই সমস্যা আসুক, গিভ আপ করলে চলবে না। ক্লিয়ার? তাহলে গিভ অফ মানে কি? এটাও একটা ফ্রেজাল ভার্ব, নির্গত হওয়া। গিভ আউট মানে কি কোনো কিছু বিতরণ করে দেওয়া, মানে কি বিলিয়ে দেওয়া। তোমরা অনেক সময় দেখবে কম্বল বিলি করে, কেউ অনেক অন্য কিছু বিলি করে। আর গিভ ব্যাক মানে কি ফিরিয়ে দেওয়া। ধরো তুমি তোমার বন্ধুর কাছ থেকে একটা মোবাইল ধার নিয়েছিলে, পেন ধার নিয়েছিলে, সেটা তুমি ফিরিয়ে দিলে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল যে কনসেপ্ট, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, কিন্তু ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে সেটা কি ইডিয়মস। এটাকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ অনেক সময়
ইডিয়মস আর ফ্রেজাল ভার্বকে এক্সামিনার তোমাদের মধ্যে গুলিয়ে দিতে পারে, কারণ আমরা ফ্রেজাল ভার্বকে অনেক ক্ষেত্রে ইডিয়মস বলতে পারি। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা যে সিমিলারিটি রয়েছে ভালো করে মাথায় সেটাকে ঢুকিয়ে রাখবে। নেক্সট, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস। তাহলে সেম মিনিং মানে কোথাকার কনসেপ্ট? আমরা জানি সিনোনিম। ক্লিয়ার? তাহলে সিনোনিমস। কমেন্টস মানে কি? কমেন্টস মানে হচ্ছে কোনো কিছু শুরু করা। তাহলে অ্যানাউন্স মানে কি? আমরা সবাই জানি কোনো ঘোষণা করা। কমেন্ট মানে কি? প্রশংসা করা। বিগিন মানে কি? শুরু করা। আর কমেন্ট মানে কি? এই যে তোমরা কমেন্ট বক্সে করছো তোমাদের যে মন্তব্য সেটা রাখছো, না আমি না বলার সত্ত্বেও কমেন্ট করছো। তাহলে কি কমেন্টস মানে যদি আমাদের শুরু করা হয় তার সিনোনিম হয়ে গেল কি? বিগিন, শুরু করা। তাহলে ভোকাব পার্টে আমরা দেখলাম 13টা, আর গ্রামার পার্টে আমরা দেখলাম 17টা। তাহলে টোটাল আমাদের যে কোয়েশ্চেন ফার্স্ট পার্টে এসেছিল 30টা। এর পরের দিনও আমি তোমাদের 30টা কোয়েশ্চেন করাবো, সেটা আমি তোমাদের একদম মিক্সড রাখবো। মানে গ্রামার পার্ট আর ভোকাব পার্টকে আর আলাদা করব না। কিন্তু প্রত্যেকটা যে আমি তোমাদের কোয়েশ্চেন করাবো তার ইন ডিটেল কনসেপ্ট আজকে যেমন করালাম কালকেও ঠিক একইভাবে করাবো। কেন করাবো? তোমাদের আমি ক্লাস শুরু করানোর আগে এই যে দুটো পেপার কেন সলিউশন করাচ্ছি, যাতে তোমাদের মধ্যে একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যায় যে এই জিনিস থেকে আমাদের পড়তে হবে। তাহলে এই তোমাদের ছবির মতো ক্লিয়ার হয়ে গেছে আশা করছি সবকিছু। কারণ এত ক্লিয়ার ভাবে হয়তো কোনোদিনও তোমরা কোনো পেপার সলিউশন করোনি। আমি কেন করালাম? কারণ আমি যা করাই তার পিছনে একটা লেসন প্ল্যান থাকে, একটা সায়েন্টিফিক রিসার্চ থাকে। কেন করালাম তোমাদের মনে প্রশ্ন হবে। যখন ধরো আমি কোনো একটা সাবজেক্ট জানি না, আমি সেই সাবজেক্টের কিচ্ছু জানি না, কিন্তু আমাকে যদি বলে দেয়া হয় যে এই টপিক থেকে আমাকে পড়তে হবে, তাহলে কিন্তু আমি খুব কনফিডেন্স পেয়ে যাব এবং বুঝতে পেরে যাব যে না, এই টপিকগুলোকে আমাকে হিট করতে হবে। এবং যদি আমি নাই বুঝতে পারি, ধরো এই যে কোয়েশ্চেনগুলো আমি যদি তোমাদের শুধু উত্তর করে দিতাম, কোন টপিক থেকে প্রশ্ন এসেছে না বলতাম, তাহলে তোমরা কিছুই বুঝতে পারতে না যে স্যার কি করাচ্ছে, কোথা থেকে করাচ্ছে। পরের দিনও আমি করাবো, পরের দিনও আমি তোমাদের বলে দেবো কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন এসছে, যাতে তোমাদের মনের মধ্যে একটা ছবি ফুটে ওঠে যে এই জিনিস থেকে তোমাদের পড়তে হবে। হুম, আচ্ছা, কি কমেন্ট করেছো? গিভ আপ মানে কোনো কিছু নির্গত হওয়া। ইডিয়মস আর ফ্রেজাল ভার্বের ডিফারেন্স হচ্ছে ইডিয়মসটা অনেকটা বড়, ফ্রেজাল ভার্বটা খুব ছোট। একটা ভার্বের পর একটা প্রেপোজিশন, সেটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার? এবং তোমাদের যে আমি পিডিএফ গুলো দিয়েছি, যখন যে টপিকটা আমি পড়াবো তার আমি ওই পিডিএফ এর ক্লাস করে দেবো, যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। কারণ তোমাদের মধ্যে না হলে অনেক কনফিউশন আসবে। কিন্তু তোমরা যার যেটা পারছো সেটা পড়া শুরু করো, সে তুমি পড়তে পারো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই ছিল। আশা করছি সমস্তটাই সবার কাছে ক্লিয়ার। আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ, আমি এটা আশা রাখতেই পারি তোমরা খুব বুঝদার স্টুডেন্ট। তাই আমি যখনই তোমাদের বলবো যে ক্লাসে একটু কমেন্ট করাটা বন্ধ রাখো, তোমরা অবশ্যই বন্ধ রাখবে, এটা আমার বিশ্বাস। মিসলেনিয়াসে কাজে লেগে যেতে পারে। ভোক্যাব পার্ট এখন কেন বলছি না, আগে পরের দিন আমি সলিউশনটা করাবো, তারপর আবারও আমি তোমাদের বলে দেবো এই সময়ের মধ্যে এইটা পড়তে হবে, ওই সময়ের মধ্যে ওইটা পড়তে হবে। এবং ধরো আমি তোমাদের বললাম ফ্রেজাল ভার্ব পড়তে হবে, ওই ফ্রেজাল ভার্বের পিডিএফ এর ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো। আর না হলে তোমরা হাজারটা প্রশ্ন আমাকে করবে, আমি বুঝতে পারিনি, সেই রকম আমি কোনো সুযোগ তোমাদের দেব না। নেক্সট ক্লাস অবশ্যই বুধবার। ইডিয়মস আর ফ্রেজের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ইডিয়মস অনেকগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হয় ফ্রেজের মতো, আর ফ্রেজাল ভার্ব কি, ফ্রেজ আর ইডিয়মস এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, ওটাকে ডিফারেন্স করার কোনো প্রয়োজন নেই। ডাব্লিউবিসিএস না, ডাব্লিউবিসিএস এই সিলেবাস থেকে কভার হবে না, এটা পিএসসি ক্লার্কশিপ, আমি ডাব্লিউবিসিএস বলিনি এখানে কভার হবে। কিন্তু
মোটামুটি হয়ে যাবে এতটুকু বলতে পারি। পিডিএফ এখন পড়তে ভয় লাগবে। শৌভিক চৌধুরী, এগুলো আমি বলে দেবো আগে বুধবার। একটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাক যে এই টপিক থেকে প্রশ্ন হয়ে যায়, হতে পারে এই টপিক থেকে প্রশ্ন এসেছিল। পাসিং মার্ক এইসব নিয়ে কেউ চাকরি পায়নি, পাবেও না, তাই পাসিং মার্ক কত এইটা নিয়ে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। একজন হিন্দিতে কমেন্ট করেছো আমি হিন্দি পড়তে পারি না। না, ভোকাবুলারি আমি যেটা দিয়েছি, প্র্যাকটিস সেটের সাথে আরো কিছু নতুন নতুন থাকবে। আপাতত এগুলো পড়ো, তারপরে ওগুলো স্টার্ট এমন ভাবে করবো কি, যেটা বলবো সেটা এখন আপাতত। তোমরা তোমাদের মতো করে যদি কোনো টপিক পড়তে চাও পড়তে পারো, কিন্তু আমি বলে দেবো। পিটি হেল্প হবে। হ্যাঁ রে বাবা, ভোকাব সলিউশন করাবো। তোমরা আর একটা কথা, যারা ক্লাস লাইভ করো না, রেকর্ডিংও দেখো না, উল্টো পাল্টা হোয়াটসঅ্যাপ এসএমএস করো, তাদের কিন্তু আমি আর রিপ্লাই করব না, কারণ সমস্ত কনফিউশন আমি লাইভে করে দিই। এরপরে যদি তোমাদের 500 এসএমএস আমার হোয়াটসঅ্যাপে জমা হয়ে থাকে একই কোয়েশ্চেন, তাহলে কিন্তু বারবার একই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়াটা খুব টাফ। কারণ অলরেডি আমি ক্লাসে যে যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই, সেই প্রশ্ন আবার হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে করো। তোমরা ভাবো, তোমরা এখানে 800 জন স্টুডেন্ট রয়েছো, যদি প্রত্যেকদিন 500 এসএমএস আমার কাছে আসে এবং যে প্রশ্নের উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি, তাহলে কেমন হয়? ঠিক আছে। হ্যাঁ, এসএসসি এমটিএসটা মোটামুটি এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপাতত আজকে এই পর্যন্তই। একটু পরে আমি পিডিএফটা দিয়ে দেবো, কাউকে খাতায় নোট ডাউন কিছু করতে হবে না, একটু পরেই আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নিও। ঠিক আছে, সবাইকে ভেরি গুড নাইট, আর সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। এইচএস নাম্বার ভুল হলেও কোনো অসুবিধা নেই। সাউন্ড প্রবলেম, কিন্তু আমার সাউন্ড এখানে পুরো ক্লিয়ার। ঠিক আছে, আমার এখানে আর একটা আলাদা সিস্টেম লাগানো আছে, আমি সেটাতে সবসময় শুনছি। কোনো প্রবলেম হলে আমি বুঝতে পারতাম। ঠিক আছে, একটু পরে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপ থেকে ডাউনলোড করে নিও। জিকের পার্টটা দেখছি কি করা যায়। মেডিকেলে কি বাদ দেয়? এটা আমি, না, মেডিকেলে খুব একটা বাদ দেয় না, খুব মেজর প্রবলেম না থাকলে। ঠিক আছে, তাহলে সবাইকে ভেরি গুড নাইট এবং সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, গুড নাইট।